নমস্কার। আজ আমি আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর ছোট গল্প ভাত, লেখিকা মহাশ্বেতা দেবী। ছেলেমেয়েদের বলছি, তোমরা নম্বরে চিন্তা করো, নম্বরে চিন্তা করতে হবে না। কত চাও বাংলায় উচ্চ মাধ্যমিকে? 80, 82, 90, 92? না, ভুল। চাইতে হলে 100-তে 100 চাও। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে কি 92 দিয়ে 95 দিয়ে সৃষ্টি করেছেন? আমাদের কোনো ত্রুটি রাখেননি তিনি সৃষ্টির সময়। সুতরাং চাইতে যদি হয় 100-তে 100 চাও। জোর পাচ্ছ না তোমরা, ভাবছো স্যার 100-তে 100 পাওয়া যায়? আগে পড়তে শেখো। বাংলা দেখো কি করে পড়তে হয়, পড়তে শেখাটাই সবচেয়ে বড় কথা। আমরা তো পড়তেই শিখতে পারি না। পড়তে শেখা, বাংলা পড়তে শেখা খুব কঠিন কাজ। তো প্রথমে আমার সঙ্গে পড়তে শেখো। তার আগে একটা দুটো কথা বলে নিই, একটু ধৈর্য ধরো। প্রথম দিন আমি গল্পটার একেবারে অল্প একটু অংশ পড়াবো, কিন্তু ধৈর্য ধরো। দেখো, লেখিকা মহাশ্বেতা দেবী। কে এই মহাশ্বেতা দেবী? আমার বইয়ে বিস্তারিত দেওয়া আছে। ভাবো, তার বাবা মনীষ ঘটক, যার ছদ্মনাম যুবনাশ্য। তার স্বামীকে বিজন ভট্টাচার্য, যদিও বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। আর ছেলে নবারুণ ভট্টাচার্য। একেবারে মানে সাহিত্যের যেন একটা কেন্দ্রবিন্দু। পুরো পরিবারটাই চাঁদের হাট। বাংলা সাহিত্য যেন তাদের ঘরের থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এক একজন এক একটা দিকের স্রষ্টা। নবারুণ ভট্টাচার্য নাটকের একেবারে পথিকৃৎ, বিজন ভট্টাচার্য, ভুল বললাম। বিজন ভট্টাচার্য নাটকের নতুন পথিকৃৎ, আর নবারুণ তার লেখা একেবারে বাংলা সাহিত্যে নতুন দিগন্ত খুলে দিয়েছে। মহাশ্বেতা দেবীও তাই। যাক, আমি সেসব কথার দিকে যাব না, আমরা চলে যাই ভাত গল্পে। প্রথমত কি মনে হচ্ছে? ভাত গল্পটা দেখে তো মনে হয় এটা খাদ্য সংকটের গল্প। অবশ্যই তাই, খাদ্য সংকটেরই গল্প। কিন্তু এইটুকু বললে তো হয় না। তাহলে সব গল্প, সব কবিতা খাদ্য সংকটের গল্প কবিতা। যে কবিতাই পড়বো যেখানে খাদ্যের সমস্যা আছে তা নয়। প্রথমে একটু তথ্য বলি গল্পটার উৎস প্রসঙ্গে, তারপরে দেখো। ভাত গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ম্যানিফেস্টো পত্রিকায় 1982 খ্রিস্টাব্দে। এরপর বিভিন্ন পত্রপত্রিকায়, শারদীয় দৃশা বলে একটা পত্রিকা, সত্যযুগ পত্রিকা ইত্যাদি পত্রিকায়, নারী জগৎ পত্রিকা, এই সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়। মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পেও এই গল্পটিকে রাখা হয়েছে। এখন ভাত এই শব্দটা বললে আমার মাথায় যে জিনিসটা আসে, জানো তো, আমি একটা দেখেছিলাম যে চালের উপরে একটা ভারতবর্ষের ম্যাপ আঁকা। আমার ওইটা খুব মনে পড়ে। একটা চালের উপরে ভারতবর্ষের ম্যাপ, যেন টকবক করে ফুটছে, আগুনের ওপরে এক হাঁড়ি জল টকবক করে ফুটছে। সেই জলের মধ্যে সমগ্র ভারতবর্ষ হাহাকার করছে। এটা আমার মনে হয় ভাত গল্প পড়ে। ভাত এই শব্দটা যখন আমার কানে আসে, এই ভাত মানে খাদ্য সংকটের একটা গল্প। দেখা যাক না এই খাদ্য সংকট নিয়ে অর্থনীতিবিদ অমর্ত্য সেন কি বলেছেন। এই মানুষটা তো এই বিষয় নিয়েই গবেষণা করেন। তাহলে বাংলার বাইরে গিয়ে তার কমিটমেন্ট বা মন্তব্য আমরা অল্প একটু দেখে নিই। তিনি কি বলছেন? অমর্ত্য সেন বলছেন, মানুষের সমাজ জীবনের প্রাচীনতম বৈশিষ্ট্য, প্রাচীনতম ক্ষতর একটি হলো খাদ্যের জন্য নিরন্তর লড়াই। খাদ্যের জন্য মানুষের এই লড়াই আজকের নয়, প্রাচীনতম একটা সংকট। তবু বেশিরভাগ সময়েই এই যুদ্ধ আমাদের চোখের আড়ালে থেকে যায়। এই যে খাদ্য সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে, এই সংকটটা আমরা যেন কখনো দেখেও দেখতে পাই না। অবশ্য কখনো কখনো আমাদের চোখে পড়ে ফসল নিয়ে মারামারি, লুট, রাস্তায় দেখি সারিবদ্ধ ভুখা মিছিল। এই করোনার সময় যেটা দেখা যাচ্ছে, না খেতে পাওয়া মানুষের ভিড়, আমফানে ঘর উড়ে গেছে, খেতে পাচ্ছে না।
কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এই যুদ্ধ আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমরা কতখানি খাবার সংগ্রহ করতে পারি সেটা যেসব সামাজিক বিধি আর আর্থিক নিয়ম দিয়ে পরিচালিত হয় তাদের ভিত এতই দৃঢ় যে যুদ্ধের জায়গায় আমরা দেখি এক সামাজিক স্বীকৃতি, এক শৃঙ্খলা। অসাধারণ কথা, ছোটরা হয়তো বুঝতে পারছো না যে এই যে সংকট, এই সংকট থেকে তো যুদ্ধ হওয়ার কথা, লড়াই হওয়ার কথা, কিন্তু আমরা এমন একটা সামাজিক স্বীকৃতি দেখি। কি হলো, যে গরিব মানুষটা এক মুঠো ভাত পাচ্ছে না, সে যদি এক মুঠো চাল চুরি করে তাকে লকআপে থাকতে হয়, খেতে হয় বেতের বাড়ি। কিন্তু যারা হাজার হাজার বস্তা চাল গুদামে লুকিয়ে রেখেছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, কই তাদের তো জেল হয় না? প্রকৃত অন্যায় কারা করেছে? এই অসংখ্য মানুষের মুখের থেকে খাবার কেড়ে নিয়ে তবেই না তারা টাকা জমিয়েছে। তাহলে এটাই তো একটা অনিয়ম, অশৃঙ্খল। এই সমাজের স্বীকৃতি কে দিয়েছে? আইন দিয়েছে। তাহলে ভারতবর্ষের সেই আইনকে, আইনের সংকটকে মহাশ্বেতা দেবী এই গল্পে তুলে ধরেছেন এবং সেটা অমর্ত্য সেন বলে দিলেন এই কথা। এই জন্যে আমরা এই গল্পের যে নায়ক, উৎসব নাইয়া, উৎসব যাকে বলছি, সে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে জেলে যেতে হচ্ছে এক মুঠো ভাতের জন্যে। কই সেই বড়লোক জমিদারটাকে তো যেতে হয়নি কেন? এটাই আমাদের আইন, এটাই আমাদের সংবিধান। খাদ্যের এই লড়াইয়ের রণক্ষেত্র বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে। বাজার ব্যবস্থায় শুধু নেই, আছে রাজনৈতিক ব্যবস্থায়, আছে পারিবারিক জীবনে। অসাধারণ কথা, পরিবারেও কিন্তু তাই। বহু ক্ষেত্রে এই পারিবারিক সংকট, একটা পরিবারে যদি একজন পুরুষ থাকে, একটা ছেলে আর একটা মেয়ে থাকে, এবং সেই বাড়িতে যদি ভালো মাছ বা মাংস রান্না হয়, মাছের মাথাটা দেওয়া হয় ছেলের পাতে, মেয়ের পাতে দেওয়া হয় না। এটাও কিন্তু একটা পরিবারে পুরুষ এবং নারী এই যে সংকট, তাও লেখিকা এখানে দেখিয়েছেন। আমি বেশি কথা বলবো না, আমি গল্পের টেক্সট পড়াতে চাই। আমি চাই ছেলেমেয়েরা আমার সঙ্গে পড়ো। কি করে পড়তে হয় দেখো। পড়া শেখাটা সবচেয়ে কঠিন কাজ। এই পড়তে শিখলে আর তোমাদের নম্বর নিয়ে একটুও ভাবতে হবে না কেন আমরা 5-এ 5 পাবো না। 5-এ 5 পাওয়া খুবই সোজা, তুমি পড়তে শেখো, জানো। গল্পটা আমরা চলে যাচ্ছি, একটা দুটো কথা আরও একটু বলছি, অনেক কথা থেকে যাচ্ছে, দ্রুত যাচ্ছি। এটা একটা ছোট গল্প। ছোট গল্পকে বলা হয় বিন্দুতে সিন্ধু দর্শন। তাহলে গল্পের নাম ভাত, গল্পে খাদ্য সংকট দেখানো হয়েছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সত্যি কি এতটাই একরঙা এই গল্পটা? শুধু কি খাদ্য সংকট, না খাদ্য সংকটের বাইরে আরও অসংখ্য উপাদান আছে? গল্পটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা লেখিকার সেই শৈল্পিক কৌশল দেখে নেব, কি করে একজন লেখক তার কবিতায়, গল্পে অক্ষরের ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখেন গভীর মনস্তত্ত্ব। ঠিক যেভাবে আমাদেরকে যদি কেউ একটা গোলাপ দেয়, তাহলে আমরা কি ভাববো গোলাপটা কতটা বড়, কার বাগানে ফুটেছে, কত দাম নিয়েছে, এটা দিয়ে ব্যবসা করা যাবে কিনা? আমরা গোলাপটা পাওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে একদম 2 ডায়েরির মাঝখানে বা বুক পকেটে কোথাও রেখে দেব। সে তো আমাদের ভালোবাসা। তাহলে গোলাপের মধ্যে কত দাম, কতটা তার ডাঁটি লম্বা, কটা পাপড়ি আছে, কটা কাঁটা রয়েছে, কিভাবে গোলাপের ব্যবসা হয়, সেসব গোলাপের ইতিহাস, অর্থনীতি, এগুলো আমরা জানবো না, আমরা দেখব সেই ভালোবাসা। তাহলে গোলাপটা দেখে যদি কেউ ব্যবসার কথা ভাবে, যদি কেউ দামের কথা ভাবে, সে তো ভালোবাসায় পৌঁছাতে পারবে না। কিন্তু যে জানে সে কিন্তু ভালোবাসাতেই পৌঁছাবে। তাই ঠিক তেমনি এই শব্দের ভাঁজে ভাঁজে, বাক্যের বিন্যাসে কোথায় লুকিয়ে থাকে একজন সত্যকার লেখক, লেখিকার গুণমান বা গল্পের মূল বিন্দুগুলো। যাক, এগুলো বলতে হচ্ছে একেবারে ছোটদের জন্য, কারণ তোমরা হয়তো এভাবে পড়তে অভ্যস্ত নও। একটু নতুন বলেই আমাকে এত কথা বলতে হচ্ছে, ধৈর্য হারিও না। একটু দেখো, গল্পের প্রথম লাইনে চলে যাচ্ছি। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। আমরা একটা বাক্য পড়ি না, কি দরকার? একটা বাক্য পড়তে শিখলে 10টা কেন 1000টা সব গল্প পড়তে পারবো। প্রথমে আছে লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি। এই কথার অর্থ কি? ভালো করে দেখো। প্রথমে মনে হচ্ছে একটা লোক, সেই লোকটা বড় বাড়ির বড় বউয়ের দিকে তাকিয়ে আছে।
একেবারেই তা নয়, একদম আলাদা। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি। একটু খেয়াল করো, বউটাই কিন্তু লোকটাকে দেখছে, যে বউটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, লোকটার চাহনি বউটার ভালো লাগেনি। তাহলে বউটা লোকটার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, দেখে সে সিদ্ধান্তে এসছে কি না, এই চাহনিটা ভালো নয়। কেন? একটা মেয়ে বড় বাড়ির বউ, তার মানে তার তো খিদের সমস্যা নেই, তার পেটে ভাত আছে, কাপড়ের সমস্যাও নেই। তাহলে পুরুষটার দিকে তাকিয়ে তার চোখের মধ্যে সে কি দেখেছে? সে বড় বাড়ির বড় বউ, তার কাছে তো কথা বলেনি, লোকটার সাথে কথা বলেনি, শুধু চাহনি দেখে সে আইডেন্টিফাই করেছে। কি বুঝেছে সে? যেহেতু একটু বলেনি, উৎসব, না খেয়ে আছে, অনেক দিন না খেয়ে আছে, তাহলে খিদে একটা প্রবৃত্তি। তাহলে এই উৎসবের চাহনির মধ্যে কি আছে? খিদের প্রবৃত্তি। তার দৃষ্টির মধ্যে যা কিছু পাবে সব যেন খেতে থাকবে। সে যদি বই, খাতা, প্লেট, জানলার গ্রিল সব দিকে তাকিয়ে তার জিভের মধ্যে যেন লালা আসছে না, শুকিয়ে যাচ্ছে খিদের যন্ত্রণায়, সেই খিদেটা তার চোখ দিয়ে ঠিকরে বেরোবে। অর্থাৎ খিদে একটা প্রবৃত্তি। বড় বাড়ির বড় বউ কি দেখেছে? বড় বাড়ির বড় বউ, একটু খেয়াল করে দেখবে, এই গল্পে লেখা আছে বড় বাড়ির ছেলেপুলেরা অধিক রাত পর্যন্ত জেগে থাকে, এবং এতটাই জেগে থাকে অনেক বেলায় তারা ঘুম থেকে ওঠে। কেন অনেক রাত পর্যন্ত জেগে থাকে? কেন? কারণ যেহেতু এরা জমিদার, এরা পতিতাপল্লীতে যায়, অন্য নারীর সঙ্গে থাকে, অর্থাৎ ঘরে তারা তাদের স্ত্রীর সঙ্গে সময় দেয় না, এটা তাদের স্ত্রীরা জানে। তাহলে কি জানে? তাহলে তাদের স্ত্রীরা জানে এই বড় বাড়ির পুরুষরা নারীর প্রতি লোলুপ দৃষ্টি নিয়ে থাকে এবং নারীদের সঙ্গে ফুর্তি করে। তাহলে বড় বউ পুরুষের চোখে দেখেছে নারীর প্রতি একটা ক্ষুধা, যেটাকে আমরা বলতে পারি যৌন ক্ষুধা। তাহলে যৌন ক্ষুধার দৃষ্টি সম্পর্কে বড় বউয়ের অভিজ্ঞতা আছে। তাহলে দুটো প্রবৃত্তি পেলাম, একটা হচ্ছে খিদের প্রবৃত্তি, আর একটা হচ্ছে যৌনতার প্রবৃত্তি। তাহলে গল্প লেখিকা প্রথম বাক্যে যে কথাটা বললেন সেখানে খিদের প্রবৃত্তিকে দেখালেন। একটা চরিত্র যার নাম বড় বাড়ির বড় বউ, তার দৃষ্টিতে যৌন প্রবৃত্তি দিয়ে খিদেটাকে দেখানো হলো। অর্থাৎ বড় বাড়ির বড় বউ ভেবেছে ওই লোকটার চাহনির মধ্যে রয়েছে নারীর লোলুপতা, সে খিদের এই প্রবৃত্তিটাকে যৌন প্রবৃত্তি ভেবেছে। এই জন্যে বড় বাড়ির বউয়ের ওই উৎসবের দৃষ্টিটা ভালো লাগেনি, ভেবেছে আমার দিকে সে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে। যাক, আমরা আরও বলা যায়, আরও প্রথম দিন দ্বিতীয় বাক্যে আসি। কীরকম যেন উগ্র চাহনি, এই যে বলেই দিলেন উগ্র, এই উগ্রতাটা কে বলছে? বড় বাড়ির বড় বউ বলছে। এই উগ্রতার মধ্যে কি আছে? বড় বাড়ির বড় বউ এই দৃষ্টির ভেতরে যৌনতাকে দেখেছে, যৌনতা একটা উগ্রতা, আর খিদে তার চেয়ে প্রচণ্ড উগ্রতা। অর্থাৎ লেখিকা প্রথম দুটো প্রবৃত্তির ঘোড়া ছুটিয়ে দিলেন। দুটো প্রবৃত্তি একদম টকটকে রাঙা, একটা খিদে আর একটা যৌনতা। গল্পে আসতে প্রথম দিকে যৌনতার ঘোড়াটা এগিয়ে যাবে, তারপর খিদের ঘোড়াটা দৌড়াতে 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 যৌনতার খিদাকে পিছনে ফেলে বড় হয়ে উঠবে। আর তখন আমরা দেখতে পাবো ভাতের জন্যে সমগ্র ভারতবর্ষব্যাপী তীব্র একটা হাহাকার, সাবলটার্নের ক্রাইসিস। পরের বাক্যে আসছি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট। ভাবো, কে দেখছে? বড় বাড়ির বড় বউ দেখছে, কিন্তু কোথায় উৎসব তাকিয়েছে? কি দেখেছে? উগ্র চাহনি। প্রথম থেকে ভালো লাগেনি দৃষ্টিটা কেমন? উগ্র চাহনি। তারপর এই যে কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট। লুঙ্গি কোথা থেকে পরে? কোমর থেকে পরে, কোমর থেকে পা পর্যন্ত হয়। বলছে কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। লুঙ্গিটা প্রচণ্ড ময়লা, কোমর পর্যন্ত ময়লা এবং অত্যন্ত ছোট। সত্যি সত্যি এই লুঙ্গিটা কি আদৌ তার আছে, না শুধুমাত্র একটা ন্যাকড়া পরে আছে?
ওই লুঙ্গিটা কোমর পর্যন্ত এসে যেখান থেকে পরে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। তাই পরবর্তীতে আমরা দেখেছি উৎসব কিন্তু মানুষের সামনে, যখন বড় বাড়ির কর্তা মারা গেল তখন দেয়ালের গায়ে সেটে দাঁড়িয়ে আছে, মানুষের মধ্যে যেতে পারছে না। এখানে সে কাজ করছে কোথায়? ভেতর বাড়িতে। চেহারাটা বুনো বুনো। এই যে লেখক বললেন বুনো বুনো চেহারা, এই বুনো বুনো শব্দের অর্থ কি? মানুষ যখন বন মানুষ ছিল, বুনো 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 অর্থাৎ বন মানুষ। বন মানুষের মধ্যে কি কি ছিল? ক্ষুধা আর কাম। বড় বাড়ির বড় বউ ভেবেছে এই পুরুষটা কামে উন্মত্ত, সে আইডেন্টিফাই করতে পারেনি। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে। বউয়ের মধ্যে একটা কিন্তু কথা আসে, বামুন ঠাকুর তো বললো ভাত খাবে আর কাজ করবে, এর বেশি তো কিছু নয়। কিন্তু এই পুরুষটা তো শুধু ভাত খাবে কাজ করবে তা কিন্তু নয়, এর দৃষ্টিতে তো অন্য কিছু দেখছি। দেখা যাক কোথা থেকে আনলে। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। এইবার আমরা প্রথম যে চরিত্রগুলোকে পাচ্ছি, যার না যে এই গল্পের নায়ক উৎসব, সে কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠছে না। প্রথম যে অ্যাক্টিভ চরিত্রটা সে হচ্ছে বড় বাড়ির বড় বউ। তার পরের একটা চরিত্র আসছে বড় পিসিমা। একটু খেয়াল করো, এগুলো কিন্তু কোনো নাম নয়। বড় বাড়ির বড় বউ, বড় পিসিমা একটাও নাম নয়। কি সেটা? বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তাহলে কি অসাধারণ এক একটা গল্প। এইখানে যে পিসিমাটা, এই পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তাহলে একটা নারীর সাথে একটা নারীর রিলেশন দেখানো হলো। বড় বাড়ির বড় বউ, তার সঙ্গে বড় পিসিমার রিলেশন। কেন? বলা যেতে পারতো এই বড় বউটাকে তার শ্বশুরের দিক থেকে দেখানো যেতে পারতো, তার স্বামীর দিক থেকে দেখানো যেতে পারতো, কিন্তু লেখিকা তা করেননি। একটা নারীর সঙ্গে একটা নারীকে দেখাচ্ছেন। এর অনেক কারণ আছে। কি সেই কারণ? এই বড় বাড়িতে, জমিদার বাড়িতে নারীরা সকলে বঞ্চিত, অবহেলিত। এদের সামনে এদের পুরুষরা অন্য নারীদেরকে নিয়ে ফুর্তি করে, অর্থাৎ ঘরের নারীকে তারা যোগ্য সম্মান দেয় না। তাই নারীর যন্ত্রণা একটা নারীই বোঝে। প্রাথমিক অবস্থায় দেখলে কিন্তু মনে হবে বড় পিসিমার সঙ্গে বড় বউয়ের যেন একটা ঝগড়া বা মনোমালিন্য এরকম একটা আভাস আছে, তা কিন্তু নয়। এটা এদের উপরের পরিচয়, অর্থাৎ একটা নারীর যে ক্রাইসিস, একটা যন্ত্রণা। অর্থাৎ এই বড় বাড়ির যে বড় বউ, তার সঙ্গে তার স্বামীর রিলেশন ভালো নয়। বড় পিসিমা সে বিবাহ করেনি, অর্থাৎ দুজনেই যেন সমব্যথী। তারপরে আরও একটা বউ রয়েছে, মেজ বউ, শাশুড়ি। ভাবা যায়, বলা হচ্ছে শ্বশুর মরে যাবে বলে শাশুড়ি ট্যাংরা মাছ, ভেটকি মাছ, চিতল মাছ, পাকা পোনার পেটি, ইলিশ সব খেয়ে নিচ্ছে। কি অবস্থা! বাড়িতে একজন মরে যাবে, সেগুলো খাচ্ছে। তার মানে কি? তার প্রতি তার কোনো শ্রদ্ধা ভক্তি কিচ্ছু নেই। শুধুমাত্র সামাজিক নিয়ম, সে বিধবা হবে আর খেতে পাবে না। এই সমস্যা নিয়ে সে ভাবছে ওই স্বামী মরে গেলে সমাজ তাকে আর খেতে দেবে না। সমাজের নিয়মটা বড়, অর্থাৎ শোষণটা দুই তরফের। একটা নারীরা কিভাবে এখানে শোষিত হচ্ছে বড় বাড়িতে সেটা দেখানো হয়েছে, আর বৃহত্তর সামাজিক দিক থেকে এই যে খাদ্যের শোষণ, অর্থনৈতিক শোষণ, সেটাও দেখানো হয়েছে। সবাই বলে সংসার ঠেলার কারণে অমন বড়লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি। এবার কি হচ্ছে? সবাই বলে, এই বলা কথার উপরে বিশ্বাস করলে কিন্তু আমরা গল্প পড়তে শিখব না। আমাদের লজিকে যেতে হবে। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। এইখানে এসে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, পরের লাইনটা পড়ে। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছে উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। অসাধারণ কথা। বড় পিসিমা কি বলেছে? মানুষের সঙ্গে বিয়ে দিও না, উনি আমার পতিদেবতা। কে পতিদেবতা? শিব। একটু ভাবা যাক, শিব কি? শিব হচ্ছে লিঙ্গ দেবতা। এখানে লিঙ্গ শব্দটা কিন্তু গভীর তাৎপর্যবাহী, আমি সেদিকে যাচ্ছি না। আমরা শিবের যে মূর্তি পূজা করি সেটা পাথরের মূর্তি। পাথর মানে কি? পাথর হচ্ছে কামের অবদমনের সূচক। এ প্রসঙ্গে একটু বলে রাখি, রামায়ণে একটা গল্প আছে, অহল্যার গল্প। রামচন্দ্রের পায়ের স্পর্শে যে অহল্যা প্রাণ ফিরে পেয়েছিল। কি সেই গল্প? গল্পটা এরকম যে অহল্যা গৌতমী মুনির
পত্নী। তো একদিন গৌতমী খুব ভোরে স্নানে চলে যায়। সেই সময় অন্য এক দেবতার সঙ্গে অহল্যার একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। গৌতম চলে আসে, চলে আসার সঙ্গে সঙ্গে সে অহল্যাকে অভিশাপ দেয়, তুমি পাথরে পরিণত হবে। তারপর আমরা রামায়ণে জানি যে সেই অহল্যা পাথরে পরিণত হয়। পরবর্তীকালে রামচন্দ্রের পায়ের স্পর্শে সে আবার প্রাণ ফিরে পায়। এই গল্পটার অর্থ কি এই মিথের? এই মিথের অর্থ হলো এই যে অহল্যা, সে একটা নারী, তার মধ্যে একটা যৌনতা আছে, কিন্তু নারী তার যৌনতাটাকে প্রকাশ করতে পারবে না। তুমি পাথরে পরিণত হও, পাথরের আর যাই হোক কোনো যৌনতা থাকে না। এ প্রসঙ্গে বলা যাক, একটা মানুষ কি পাথরে পরিণত হতে পারে? অবশ্যই পারে না। তাহলে কি? তুমি তোমার যৌনতাটাকে অবদমন করো, ভেতরে ভেতরে অবদমন করো, তার বহিঃপ্রকাশ কোনোভাবেই করা যাবে না। তাহলে এই যে পিসিমাটা কি? অবদমন কথাটা কিন্তু আমি বলছি, ইচ্ছে নয়। মানুষের স্বাভাবিক ইচ্ছেই হবে, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি হতেই পারে, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অবদমন মানে সেই ইচ্ছেটা হবে, কিন্তু তার বহিঃপ্রকাশ বাইরে হবে না। ইচ্ছেটা হবে, বহিঃপ্রকাশ হবে না। এটাকে বলা হয় ফ্রয়েডের ভাষায় অবদমন। এই অবদমনের ফলে কি হয়? মানুষের মধ্যে কিছু বিকৃতি দেখা দেয়, যৌন বিকৃতি। তাহলে প্রশ্ন হলো, বড় পিসিমা কি বলছেন? মানুষের সঙ্গে বিয়ে দিও না। মানুষের প্রতি তার ঘেন্না ধরে গেছে। কিভাবে ঘেন্নাটা ধরেছে? সে বড় বাড়ির একটা মেয়ে, পিসিমা বড় বাড়ির মেয়ে, তাহলে তার বাবা থেকে শুরু করে আরও যারা রয়েছে, তার বাবা, পরবর্তীকালে হয়তো তার ভাইয়েরা, এখন সেই বড় বাড়িতে যে বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, এদের জীবনযাত্রা দেখে, এবং এই গল্পে যে জমিদার চরিত্রটা, সেখানে একটা ঝিয়ের প্রসঙ্গ আছে, সেই ঝিয়ের সঙ্গেও একটা অবৈধ সম্পর্কে যুক্ত। তাই বাসিনী বলে, বুড়ো মরুক, ওই ঝিকে আমি লাথি মেরে না তাড়িয়েছি তো কি, এরকম কথা আমরা পাবো। অর্থাৎ বড় পিসিমা দেখেছে এই পুরুষরা বাজ বিচারহীন যৌন সম্ভোগে যুক্ত থাকে, যার ফলে এই পুরুষের কাছ থেকে সে ভালোবাসা পেতে পারে না, এবং পুরুষের প্রতি তার ঘেন্না ধরে গেছে। তাই বলছে মানুষের সঙ্গে বিয়ে দিও না, আমার পতিদেবতা ওই পাথর হয়ে থাক। ওই পাথরের মধ্য দিয়ে বোঝা যায় পিসিমার মধ্যে যৌনতা আছে, কিন্তু তিনি অবদমিত যৌন চাহিদার শিকার। যাক, আমরা এর পরের পর্বে, আমি আর আজকের পর্বটা বাড়াচ্ছি না, তোমরা পরবর্তী পর্বটা আমরা আগামীকালই হয়তো ছেড়ে দেব। চেষ্টা করো আমাদের সঙ্গে থাকার, পড়ার। আর যদি মনে হয় যে না স্যার একসঙ্গে পড়ে ফেলতে হবে, তাহলে আমাদের বইটা একটু তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারো। বইটা বেশি সংখ্যায় নেই, হয়তো সকলকে দিতে পারবো না, কিন্তু এইটুকু বলে রাখি যে ক্লাস 12 এবং 10-এর পরীক্ষা সামনে হয়তো থাকবে। সরকার কী ভাববে সেটা তো জানি না, কি সিদ্ধান্ত নেবেন আমাদের সরকার বা বিভিন্ন বোর্ড। আমি চেষ্টা করব একজন শিক্ষক হিসাবে দ্বাদশ শ্রেণীর এবং দশম শ্রেণীর ছেলেমেয়েদের সিলেবাসটা দ্রুত শেষ করে দেওয়ার। আমি প্রশ্নোত্তর পর্ব নিয়েও আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রয়োজনে প্রশ্ন লিখে পাঠাও। প্রশ্ন তোমাদের চাহিদা অনুযায়ী বলো, স্যার এটা পড়ান, ওটা পড়ান, এই প্রশ্নের উত্তর কী হবে। আমি যতটা পারি দেব, যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো। নমস্কার সকলকে।